একটি শিশু প্রতিদিন নতুন কিছু না কিছু শেখে এবং প্রতিদিন একটু একটু করে সামাজিকভাবে বেড়ে ওঠে। কিন্তু সাইকোলজিক্যাল বা মানসিক কোনো সমস্যার কারণে তার এই শেখাতে যদি দীর্ঘ বিরতি থাকে, তাহলে পরবর্তীতে এই গ্যাপ পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ খুব জরুরি হচ্ছে শিশুর সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। শিশু কিশোরদের যাবতীয় মানসিক সমস্যা, তার সমাধান এবং আমাদের করণীয়, এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ডাক্তার গোলাম মুস্তাফা মিলন, আমার সাথে আছেন ডাক্তার তৌহিদা ফেরদৌসী, শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, লাইফ স্প্রিং। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌহিদা ফেরদৌসী, আমি একজন শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, লাইফ স্প্রিংয়ের সাথে আছি। আপু কেমন আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমরাও খুব খুশি আপনার সাথে কথা বলতে পেরে। আচ্ছা, আমি একটু বিষয় বলি যে আসলে বাবা মারা প্রায় বলেন আমার সন্তান একদম কথা শোনে না, জি, শুধু মুখে মুখে তর্ক করে, বড়দের অমান্য করে, যেটা বলে সেটা শুনতেই হবে, তার কথা মতো না হলে, কোনো কিছু না পেলে তাহলে খুব বেশি রাগ করে এবং খুব বেশি তর্ক করে। এই বিষয়গুলো আপনি কেমন পান এবং এই বিষয়গুলো যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন, আপনি কেন হয়? আচ্ছা ভাইয়া, আসলে এখন এটা একটা ঘরে ঘরে একটা খুবই কমন একটা সমস্যা যে বাচ্চা কথা শুনতে চায় না। যেরকম বাচ্চা খেতে চায় না, ঠিক একই রকম বাচ্চা কথা শুনতে চায় না। এটা খুব কমন একটা সমস্যা। কিন্তু আপনি যেটা বললেন ভাইয়া, যখন এই কথা শুনতে না চাওয়ার মাত্রাটা আসলে অনেক বেশি পর্যায়ে হয়ে যায়, বাচ্চা খুব অল্পতেই রেগে যাচ্ছে, খুব বেশি তর্ক করছে এবং বাচ্চা প্রতিশোধ পরায়ণমূলক আচরণ করছে। যেমন মা যদি আমাকে এই কাজটা না করে, এর বিনিময়ে আমিও পড়াশোনা করব না, বা ঘরের একটা জিনিস সেটা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলছে, পড়াশোনা ঠিক মতো করছে না, স্কুল থেকে বিচার আসছে বা আশেপাশ থেকে বিচার আসছে, তখন কিন্তু ভাইয়া এটাকে অ্যাড্রেস করতে হবে বা এটাকে তখন আসলে গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এটা সাধারণত দেখা যায় যদিও 8 বছরে শুরু হয়, তবে এর আগেও 3 বছর বয়স থেকে বাচ্চার এই আচরণগত সমস্যা, যেটাকে আমরা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বা ওডিডি বলে থাকি, এই সমস্যাটা শুরু হতে পারে। এবং এটা 8 বছরে শুরু হয়ে এটা পরবর্তীতে আরও কন্টিনিউ করতে পারে, এবং যেটা পরবর্তীতে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার বা এরও পরবর্তীতে কন্টিনিউশন, সেটা দেখা যায় অ্যাডাল্ট এজ যে ব্যক্তিত্বের সমস্যায় চলে যায়। তাহলে জানতে পারলাম যে এই বিষয়গুলো শিশুর একটা সমস্যা হতে পারে। জি, আচ্ছা, একটা সময়ে বা একটা বয়সে একটা বাচ্চারা কিন্তু মানে স্বাভাবিকভাবে একটু তর্ক করে, একটু নিজের মানে আইডেন্টিটিটা প্রকাশ করতে চায়, একটু কথা শুনতে চায় না, একটু জিদ করে, এটা তো নর্মাল। কখন আবার বলবো যেটা আসলে সমস্যা বা একটা ডিসঅর্ডার, বা কখন একজন প্রফেশনালের কাছে হেল্প নেওয়া উচিত, এটা একজন বাবা মা কিভাবে বুঝতে পারবে? মানে স্বাভাবিকের থেকে, স্বাভাবিক যে কথার অবাধ্যতা, একটু জিদ করা, একটু রাগ করা, আর ডিসঅর্ডার মানে অসুখ, কখন একজন মনোরোগ বিশেষজ্ঞ বা শিশু মনোরোগ বিশেষজ্ঞ দেখা করবে, এটা একদম সাধারণভাবে একজন বাবা মা কীভাবে বুঝতে পারবে? জি ভাইয়া, দেখা যায় যে 3 থেকে 4 বছরের বাচ্চারা তো এমনিতেই একটু জেদ করে, খুব অল্পতেই একটা জিনিস চায়, বাবা মার কাছে না দিলে জেদ করছে। কিন্তু সেই জেদটা যদি ভাইয়া এমন পর্যায়ে চলে যায় যে সে এত বেশি রাগ করছে যে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং তার এই জেদের কারণে মা বাবা সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এ কারণে তার সাধারণত দেখা যায় যে 3.5 থেকেই তো আসলে এখন বাচ্চারা স্কুলে যায়, ইভেন স্কুল দিয়েও সে এই ধরনের জেদ করছে বা কমপ্লেন আসছে, তখন কিন্তু ভাইয়া এটাকে গুরুত্ব দিতে হবে এবং একজন প্রফেশনালের হেল্প সিক করতে হবে। কারণ এর পরবর্তী অ্যাসেসমেন্টের জন্য যে এটা কি আসলে ওডিডি নাকি এটা নর্মাল, সেটাকে আসলে আলাদা করার জন্য একজন প্রফেশনালের হেল্প সিক করতে হবে। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাই আমি, যার খুব কমনলি, আচ্ছা এখানে আরেকটা বলেন যে আপনার এই যে ওডিডি বা যে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, এর চিকিৎসা কি? আচ্ছা, ওষুধের প্রয়োজন কি খুব বেশি হয় না কোন ধরনের চিকিৎসাটা আমরা দিয়ে থাকি? আসলে ওষুধের ভূমিকাটা এখানে আসলে কম, তবে যদি সাধারণত দেখা যায় অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বা ওডিডির সাথে ভাইয়া অতি চঞ্চলতা রোগ, এডিএসডি, তারপর হচ্ছে তার এডিএসডি থাকতে পারে, তার অন্য আচরণগত সমস্যা থাকতে পারে, তখন কিন্তু ওষুধের ভূমিকা রয়েছে। বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, যদি ওডিডির সাথে অতি চঞ্চলতা বা এডিএসডি থাকে, উদ্বেগজনিত রোগ থাকে,
অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে ভাইয়া ওষুধের ভূমিকা রয়েছে। তারপর আপনি বললেন যদি ওডিডি বা এমনি অবাধ্যতা যে টাইপের যে অসুখ, তার জন্য ওষুধের খুব বেশি ভূমিকা নেই, আমরা ওষুধ দিয়ে থাকি। এর কারণে সেকেন্ডারি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা অন্যান্য সাইকোলজিক্যাল ইস্যু খুব প্রমিনেন্ট হয়, তখন সাময়িক কিছু সময়ের জন্য অল্প ডোজে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। কিন্তু ওডিডির চিকিৎসায় কাউন্সিলিং বা সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি এবং বাবা মার যে ট্রেনিং, আমরা বলি প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে একজন শিশুর জন্য শুধু একজন সাইকোলজিস্ট, একজন শুধু সাইকোলজিস্ট না, তার বাবা মাও সাইকোলজিস্ট, তার হচ্ছে স্কুলের শিক্ষক সাইকোলজিস্ট, তার প্রাইভেট টিচার সাইকোলজিস্ট, তার বাসায় যে মুরব্বী যারা থাকেন, দাদা দাদি, নানা, ওনারাও একটা সাইকোলজিস্টের ভূমিকা পালন করতে পারে। অতএব এইখানে সবার ট্রেনিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সবার জানতে হবে কিভাবে তার সাথে কথা বলবো, কিভাবে তার কতটুকু কথা শুনবো, কোন বিষয়টাকে শাসন করব, কতটুকু শাসন করব, কোন কথাটা শুনবো না, না করলে তার সাথে নাটা কিভাবে করব, এবং তার যে কাঙ্ক্ষিত আচরণ সেটা কিভাবে আমরা অর্জন করব, অনাকাঙ্ক্ষিত আচরণটা কিভাবে প্রতিরোধ করব, সেই সমস্ত বিষয়ে একটা পুরা যে ফ্যামিলি মেম্বার সবার একটা ভালো একটা ধারণা থাকতে হবে। তাহলে এটা আস্তে আস্তে ইমপ্রুভ করা সম্ভব। কিন্তু যদি এটা দেরি হয়ে যায়, একটা যখন মানুষের বাচ্চাদের একটা ব্যক্তিত্ব তখন শেপে চলে আসে নির্দিষ্ট বয়সের পরে, তখন কিন্তু অনেকটা এটা ফিক্সড হয়ে যায়। তার মানে হচ্ছে এইটার যত বেশি আর্লি ইন্টারভেনশন করা সম্ভব তত বেশি ভালো। যদি চিহ্নিত করতে অনেক দেরি হয়ে যায় তখন কিন্তু পরে খুব বেশি লাভ করা যায় না, বা লাভ হলেও সেটার পরিমাণ কম হয়। তারপরে এটা আর্লি ডায়াগনোসিস ইন্টারভেনশনটা খুবই বেশি জরুরি। আচ্ছা ডাক্তার তহিদ, আপনি বলেন কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা মা বলে আমার বাচ্চা খুবই চঞ্চল, এত বেশি চঞ্চল যে একটা মিনিট বসে না, চেয়ারে বসতে চায় না, বসলে উঠে ছোটাছুটি করে, লাফালাফি করে, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মুহূর্তে তার ভিতরে একদম ফায়ার হয়ে থাকে। হ্যাঁ, খুবই ছোটাছুটি করে এবং একটা কথা ঠিকমতো শোনার আগেই সেটা উত্তর দেওয়া শুরু করে। কোনো একটা প্রশ্ন শেষ হওয়ার আগে প্রশ্ন উত্তর দেয় এবং মনোযোগ থাকে না, একদমই থাকে না, কোনো কিছুতে মনোযোগ থাকে না। তার বাসায়, স্কুল থেকে টিচারও কমপ্লেন করে যে আমার সন্তান একদম মনোযোগী না, কথাই শুনতে চায় না, আমরা যখন ক্লাস নিই এদিকে না থাকে, বাইরে তাকাই থাকে, এরে খোঁচায় ওরে খোঁচায়, কোনো মজুকে একদম মনোযোগ দিতে চায় না, কোনো একটা বিষয় বলে সেটাকে ফলো করতে পারে না। সে কোনো একটা বিষয় যদি বলি লাইন করে দাঁড়াও, একে একে কাজ করো, সবাই সিরিয়ালে আসো, সেটাও সে ফলো করতে পারে না। এই যে বিষয়গুলো, এগুলো কেন হয়, এটা ডায়াগনোসিসটা কি, বা কীভাবে একজন বাবা মা এই সমস্যাটা বুঝতে পারবে, এটা আমাকে দর্শকদের বুঝিয়ে বলতে না। আচ্ছা, এই যে সমস্যাগুলো বাচ্চারা তো স্বাভাবিকভাবে চঞ্চল, এবং টোডলাররা দেখা যায় বলেই যে এরা খুব টেরিবল হয়, মানে এদেরকে ম্যানেজ করা যায় না, খুবই চঞ্চল। কিন্তু যদি আপনি যে বর্ণনাগুলো দিলেন যে বাচ্চাকে একেবারে বসেই না, সেই স্কুলে প্রায় জিনিসপত্র ভুলে ফেলে আসে, স্থির হয়ে একটা জায়গায় বসে খেলে না, বড়রা কথা বলা শুরু করলে কথার মধ্যে ইন্টারাপ্ট করে কথা বলে, ধৈর্য রাখতে পারে না যে একটু পরে এসে কথাটা বলবে, এগুলো যদি হয় অবশ্যই আমাদেরকে তখন কিন্তু অ্যাটেনশন দিতে হবে। কারণ এইটা হচ্ছে অতি চঞ্চলতা রোগ বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটাকে বলে। এটা আমরা জানি এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটার আসলে আইডেন্টিফিকেশন প্রয়োজন এবং এখানে অবশ্যই চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, কারণ এটা চিকিৎসার মাধ্যমে একেবারেই কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এখানে একটা বিষয় আমি যোগ করি আপনার সাথে, খুব সুন্দর করে বলেছেন আপনি। ADHD মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি, নাম শুনে বোঝা যাচ্ছে মনোযোগের অভাব, পাশাপাশি অনেক বেশি চঞ্চলতা, অ্যাক্টিভিটি অনেক বেশি। একে দুটোই থাকতে হবে ব্যাপারটা এমন নয়, যেগুলো অ্যাক্টিভ থাকলেও হয়। কিন্তু এখানে একটা জিনিস আমি খেয়াল করে দেখি, বাবা মা বা অনেক সময় বড়রাও, ADHD তো বড়দেরও হতে পারে, বড়রাও বা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা ওভার ডায়াগনোসিস হয়। একটু চঞ্চল থাকলেই, একটু ছোটাছুটি করলেই, দুষ্টুমি বেশি করলেই বাবা মা মনে করেন বা সাধারণ মানুষ মনে করেন মনোযোগের অভাব, আমার পরে ADHD হয়ে গেছে। এতে কিন্তু অনেক কারণে মনোযোগীনও হতে পারে। হ্যাঁ, বড়দের বিশেষ করে বড়দের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটির কারণে কিন্তু অনেক সময় কনসেন্ট্রেশন কম হয়, হাইপার অ্যাক্টিভিটি হয়, বা পার্সোনালিটি প্যাটার্নও থাকে কারণ এরকম। ছোটদের ক্ষেত্রে এটা হয়। তো এটা আসলে তার মানে খুব সতর্কতার সাথে একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা ডায়াগনোসিস করা উচিত। জানো, এটা প্রথমে যেন আমি ট্যাগ না দিয়ে দিই যারা আসলে ADHD আছে। তার মানে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ADHD একটা সুবিধা যেটা হচ্ছে সাইকোলজিক্যাল বাচ্চাদের যত সমস্যা হয়, যত ডিসঅর্ডার হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল যে ইন্টারভেনশন সেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। একমাত্র ADHD-তে বলা হয় যেখানে ঔষধ চমৎকার কাজ করে, একদম যদি সঠিক সময়ে যদি হয়
তাহলে এটা রেজাল্টটা খুব ভালো। আচ্ছা, এই রেঞ্জে যদি একটু দেরি করে চিকিৎসা নেয়, কোনো বাবা মা ধরেন বাচ্চাকে নিয়ে আসলো আপনার কাছে, যে সময় আসার কথা তার থেকে হয়তো বা কয়েক বছর পরে আসলো, কি কি সমস্যা দেখা দিতে পারে? আচ্ছা, এডিএসডি যদি দেরিতে আসে তখন দেখা যায় যেটা হয়, এই এডিএসডির বাচ্চাগুলোর মধ্যে কিন্তু তার অন্য যে আচরণগত সমস্যাগুলো এগুলি বেশি থাকে, এবং দেখা যায় যাদের এডিএসডি থাকে তারা পরবর্তীতে কিশোর বয়সে বিভিন্ন মাদকাসক্তিতে জড়িয়ে যেতে পারে, এবং তাদের তো আমরা সামাজিকভাবে তার স্কুল পারফরমেন্স বা অন্য জায়গাগুলো তো অবশ্যই তার সমস্যা থাকে, তার আবার আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম আচরণগত সমস্যা, সাথে কন্ডাক্ট বা এই সমস্যাগুলো, ব্যক্তিত্বের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ডেভেলপ করতে পারে। মানে এইটার সাথে আরো কিছু সমস্যা যোগ হতে পারে। আবার একটি বিষয়, যাদের মেধা খুব ভালো, এডিএসডি আছে কিন্তু চরম মেধাবী, আইকিউ খুব ভালো, তাদের প্রগনোসিসটা কিন্তু ভালো, বেশ ভালো। কিন্তু যদি দেখা যায় যে একটা দেরি করে আমি চিকিৎসা শুরু করি, যে সময় তার স্কুলে শেখার সময়, সেই সময়টা পরে চিকিৎসা শুরু করলাম, অনেক কিছু শিখতে পারে না, সে পিছিয়ে পড়ে অন্যদের থেকে। তখন কি হয়, সেকেন্ডারি ডিপ্রেশন বা নিজের আত্মমর্যাদা কমে যায়, সেলফ এস্টিম লো হয়ে যায়, সে মনে করে আমি পারি না, আমার দ্বারা হবে না। মেধা অনেক ভালো, তার মানে এখানেও কিন্তু আর্লি ইন্টারভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে পিছিয়ে পড়লে থেকে মেকআপ করা কঠিন হয়, এবং তার যে সেলফ এস্টিম লো হয়ে যায়, তার ডিপ্রেশন হতে পারে পরবর্তীতে, সেটা কিন্তু আরো বেশি বেগ পেতে হয় চিকিৎসার ক্ষেত্রে। এবং ভাইয়া এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, যে এই যে ওষুধের যে কথাটা, এটা নিয়ে আমাদের বাবা মাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, যে মনোরোগ বিশেষজ্ঞ ওষুধ দিবে, এই ওষুধ খেলে, বড়দের ক্ষেত্রেই তো তাদের একটা ভয় কাজ করে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভয়টা আরো বেশি কাজ করে, যে এই ওষুধ বোধহয় আর বন্ধ করা যাবে না। কিন্তু আপনি যেহেতু বললেন যে এডিএসডিতে আসলে চমৎকার কাজ করে, এই জন্যই আমি যোগ করতে চাই এই জিনিসটা, যে এডিএসডির ওষুধ কিন্তু ভাই একটা নির্দিষ্ট সময় পর আমরা বন্ধও করে দিতে পারি, এবং এই ওষুধগুলো আমরা এমনভাবেই ডোজিংটা করে থাকি যেন বাচ্চার এই ওষুধের জন্য যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সাধারণত আমরা ওইটা যেন মিনিমাইজ হয়, এভাবে করেই আমরা ডোজিংটা করে থাকি। এবং 6 বছর থেকে কিন্তু ভাইয়া বাচ্চাদেরকে ওষুধ দেওয়া যায়, এবং এটা একটা সময় পরে, নির্দিষ্ট সময় পর বাচ্চা ভালো যখন ফাংশনিং থাকে আমরা কিন্তু বন্ধও করে দিই, এবং বেশ ভালো, এটা আমরা দেখছি যে ভাইয়া খুবই ভালো আউটকাম। আচ্ছা, তার মানে ব্যবস্থাপত্র তো লেখা চলবে, লেখা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাইফ লং ওষুধ খেতে হবে এমন না, এটা ফলোআপে থাকতে হবে, অবস্থা বুঝে ডোজ বাড়ানো কমানো, তারপর আস্তে আস্তে ওষুধটি আবার স্টপ করে দেওয়া হবে, সেই উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি। জি ভাইয়া, ওই যে মনোযোগ বাড়ানোর যে ওষুধ, সেটা যেমন ভাইয়া আমরা ড্রাগ হলিডে একটা কথা ব্যবহার করে থাকি, যে যখন বাচ্চা স্কুলে যাচ্ছে তখন আমরা ওষুধটা দিচ্ছি, কিন্তু যখন স্কুলটা বন্ধ থাকছে তখন কিন্তু আমরা স্কুলে যখন যাচ্ছে না, বন্ধ থাকছে, তখন আমরা ওষুধ বন্ধ রাখি, এবং দেখা যায় বাচ্চা ওষুধটা বন্ধ করার 1 বছর পর্যন্ত পরে আমরা বন্ধ করে দিতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটি বিষয় বলেন, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আমরা শুনেই ধারণা করে নিই যে সূচিবাই বা চিন্তাবাতিক অসুখটি, এটা মানে শুধু বড়দের, কিন্তু আমরা জানলে অবাক হব, বা সবাই এটা বিষয়টি জানলে অবাক হবেন, যে আসলে এই ওসিডি অসুখ 2 থেকে 3 বছর বাচ্চারা কিন্তু হতে পারে, কিন্তু তাদের ধরনটা আলাদা, তাদের যে ওসিডির সিমটমগুলো আলাদা। এই যে বড়দের যেটা হয় যে একই কাজ বারবার করা, একটা কাজ স্লো হয়ে যাওয়া, বারবার একই চিন্তা, হয়তো ফালতু চিন্তা বারবার আসা, অনেক বেশি হাত ধোয়ার বিষয়গুলো হয়, যেটা আমরা জানি বড়দের ক্ষেত্রে সূচিবাহী বা চিন্তাবাদী অসুখটা হয়। ছোটদের ক্ষেত্রে বড়দের তুলনায় যে লক্ষণের মানে পার্থক্যটা কি, বা কি ধরনের মেনলি সিমটম নিয়ে ছোটরা আসে যদি বলতেন? আচ্ছা, ছোটদের ক্ষেত্রে ওসিডি লক্ষণটা সাধারণত বড়দের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। যেমন বাচ্চারা আসলে অবসেশনটা খুব ভালো বলতে পারে না, অবসেশন বা চিন্তাবাতিক আমরা যেটাকে বলি, যেটা বড়রা খুব ভালো ব্যাখ্যা করতে পারে, তাদের ডিস্ট্রেসটা বলতে পারে, কিন্তু বাচ্চারা কিন্তু ওইটা তারা বলতে পারে না। তাদের দেখা যায় সাধারণত কম্পালসিভ যে আচরণগুলো বা বাধ্যতাধর্মী আচরণগুলো বাচ্চারা বেশি করে থাকে, এবং যেটা সাধারণত বাবা মায়েরা নোটিস করে আগে, যে বাচ্চার এই আচরণটা তার কাছে অস্বাভাবিক লাগছে। যেমন এমন হতে পারে, বাচ্চা সে কোনোভাবেই যদি বাথরুমের ফ্লোর মানে ভেজা থাকে, সে কোনোভাবে বাথরুমে যাবে না, সে স্কুলে, মার্কেটে, কোথাও কোনো আত্মীয় স্বজনের বাসায় তাকে বাথরুমে নেওয়াই যাবে না, সে একেবারেই এটা নিয়ে রিজিড। এটা হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চারা একটা স্পেসিফিক কোনো একটা, অনেক আমরা ওসিডি ক্লিনিকে আমরা পেয়েছি যে হয়তো এসে বলে যে ও হচ্ছে কোনো
পিছলা জাতীয় কোনো খাবার বা যেমন হচ্ছে একটা মাছের pattern তেল, follow করে। একটা প্যাটার্ন ফলো করে যে মাছের তেল বা এই ধরনের খাবারগুলো সে খাবে না, এটা তার একদম স্পেসিফিক, এবং এটার জন্য তার খুব মানে অবশ্যই সেটা সমস্যা পর্যায়ে যেতে হবে। তারপর ভাইয়া এমন আমরা পেয়েছি, আরেকটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা বাচ্চা যেমন আমরা পেয়েছিলাম যে আমার এমডি কোর্সের সময়, যে বাচ্চাটা সে যেমন থুতু গিলে না ভাইয়া, কারণ তার একটা ধারণা যে থুতু গিললে এখান থেকে তার বড় কোনো একটা অসুখ হয়ে যাবে, এবং সেটা ভাই এত সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে যে বাবা মা এটা নিয়ে একেবারে ডিস্ট্রেসের মধ্যে আছে, যে সারাক্ষণ মানে সে যেখানে যাচ্ছে থুতু তাকে ফেলতে হচ্ছে, কারণ সে গিলবে না, তার এটা অসুখের পর্যায়ে চলে যাবে। তো ওসিডির ক্ষেত্রে ভাইয়া এই জন্য এটা ওসিডির লক্ষণগুলো আমরা জানি অনেক ভ্যারিয়েশন থাকে, শুধুমাত্র হাত ধোয়া মানেই যে ওসিডি তা না। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা হয়তো একটা লেখা বারবার ইরেজ করছে, স্কুলে তার দেরি হচ্ছে, কারণ সে বোঝাতে পারছে না, সে অ্যাকচুয়ালি এক্সাক্টনেসটা চায়, কোনো ভুল হওয়া যাবে না, লাইনে প্রত্যেকটা অক্ষর ভালো হতে হবে, সেজন্য পরীক্ষায় দেখা যাচ্ছে যা জানে কিছু লিখে আসতে পারে না, অর্ধেক লিখতে সময় শেষ, অর্ধেক লিখতেই সময় শেষ, কারণ তার লেখা সুন্দর হতে পারফেক্ট হতে হবে এবং তার মতো করে হতে হবে, তার মতো করে হতে হবে, সে পারে না। এই কিন্তু বকা দিচ্ছে টিচাররাও, বাবা মাও বকা দিচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, পারো তো এত মেধা তোমার ভালো, তুমি লিখতে পারো না, সমস্যাটা কোথায় তোমার, তুমি লিখো না কেন, তাই এত কাটাকাটি করো কেন বারবার, এত সুন্দর হতে হবে কেন, আবার পরীক্ষার খাতার যে পাতা সেটা ভাঁজ হওয়া যাবে না, মার্জিনটা সমান হতে হবে, এটা এইভাবে করে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে বাচ্চারা যেটা করে যে অনেক সময় তাদের ভিতরে অবসেশনটা কম, আপনি যেটা বললেন অবসেশন কম থাকে, তখন চিন্তাটা তাদের সঠিকভাবে গঠিত হয় না, ওই সময় তার কম্পালশনটা বেশি থাকে, যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো একটা টাচ করতেছে, এখানে টাচ করতেছে, ওইখানে টাচ করতেছে, তার মানে কি বাবা বলে এখানে বারবার হাত দাও করছে, সব জায়গায় হাত দাও করো, ধরো কেন, এ টাচ করো কেন, কিন্তু এটা বাবাদের বুঝতে হবে আমাদের, তার ভিতরের এমন চিন্তা চলে যে টাচ না করলে তার অস্থির লাগে, টাচ না করলে তার ভিতরে খারাপ লাগে, টাচ করলে এটা কম্পালশন, টাচ করলে তার ভালো লাগে, সেজন্য সব জায়গায় সে টাচ করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওই একই গ্লাসে সে অন্য জায়গায় পানি পান করতে দিবে না, একই তোর প্লেটে ওই খাবে, একটা ড্রেস সেভাবে একই প্যাটার্নে পড়তে হবে, না তার ভালো লাগে। ওসিডি আসলে খুব কমপ্লিকেটেড একটা অসুখ, খুব কষ্টের একটা অসুখ। জি ভাই, আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, যেটা কিশোরদের ক্ষেত্রে হয় বেশি, যে অবসেশনটা ছোট বাচ্চাদেরও হয়, তবে 10 বছরের পরে বেশি হয় এটা আর কি, সাধারণত যে ধর্ম রিলেটেড অবসেশন আমরা যেটাকে বলি, যে বাচ্চা হঠাৎ করে বাচ্চা খুব ভয় পায়, কান্নাকাটি করে, বারবার তওবা করছে, কারণ ওর মনে হয় ও আল্লাহ নবীকে গালি দিয়ে ফেলছে, ওর মনে হয় ও বিশ্বাস করতে পারছে না যে আল্লাহ আছে, হয়তো বা সে কিছুদিন হলো একটা ধর্ম সম্পর্কে আইডিয়া পেয়েছে, সৃষ্টিকর্তা সম্পর্কে তাকে আইডিয়া দেওয়া হয়েছে, কয়েক বছর হলো, এই সময় সে তার কাছে সে নিষ্পাপ শিশু, তার ভিতরে কোনো মনে কোনো পাপ নাই, সে জানে, তাকে বলা হয়েছে এটা পাপ, এটা পাপ নয়, এটা সওয়াবের কাজ, এখানে করে জাহান্নামে যেতে পারো, কিন্তু তার ব্যাপারে আল্লাহর ব্যাপারে বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, যে বেসিক কিছু ধারণা শেখানো হয়েছে। তারপরে যদি এটা ডেভেলপ করে যে আল্লাহ নবীর ব্যাপারে বাজে চিন্তা আসতেছে, বা যে ধর্মই হোক সেই ধর্মের সৃষ্টিকর্তার ব্যাপারে বাজে চিন্তা আসতেছে, তার কাছে বিশাল ডিস্ট্রেসফুল, এবং অনেক সে নিজেকে গিল্টি ফিলিং হয়, নিজেকে ছোট মনে হয়, মনে করে আমি একদম তার মানে জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি খুব খারাপ মানুষ হয়ে যাচ্ছি। খুব বাচ্চারা খুব ভয় পায় আসলে। তো এই জন্য ভাইয়া আসলে ওসিডির জন্য অবশ্যই একজন, এবং এটা বোঝাতে পারে না, তার ভিতরে কষ্টটা কিন্তু বোঝাতে পারে না। তারপর ওসিডি সমস্যার জন্য দ্রুত যদি আমরা চিহ্নিত করতে পারি, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। ওসিডি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যদি আর্লি ডায়াগনোসিস হয়, সেটা ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলেন, আমাদের ধারণা যে ডিপ্রেশন, বিষণ্ণতা রোগ বা ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার শুধু বড়দের হয়, কিন্তু আমাদের ধারণা, বাবা মা অনেক সময় বলে যে আমার সন্তান বা আমার শিশু বেশ চুপচাপ হয়ে গেছে, ইদানিং বেশ চুপচাপ, ইদানিং বেশ কথা বলতে চায় না, চুপচাপ থাকে ঘরের মধ্যে, কারোর সাথে মিশতে চায় না, কেমন যেন মন খারাপ থাকে, আগে খুব উচ্ছল চঞ্চল ছিল, একদম অপোজিট হয়ে গেছে, হ্যাঁ, কেমন যেন মনের মধ্যে কোনো শান্তি নেই, এরকম একটা ভাব, দেখলে তার মন মরা একটা ভাব। তখন আমরা যখন বলি যে আপনার সন্তান, ডায়াগনোসিস যখন করি আমরা, একটা অ্যাসেস করার পরে, শোনার পরে, দেখার পরে যে আপনার শিশু বা আপনার সন্তান মানসিক বিষণ্ণতা রোগে ভুগছেন, তখন অনেক বাবা মা চমকে ওঠেন, কি বলেন, এই যে 10 বছরের একটা 12 বছরের একটা বাচ্চা, এটা আবার ডিপ্রেশন, ডিপ্রেশন কি আছে, কোন জিনিসের অভাব আছে, ওর যা চাই তাই দেওয়া হয়, সবাই এত ভালোবাসে, সবাই ঘুরতে নিয়ে গেলাম, এই বয়সে ডিপ্রেশন কি, মানে এটা আপনি প্রায় ফেস করেন। এটা আপনি ডিপ্রেশন বাচ্চাদের কোন বয়সে হতে পারে, এবং
এই ডিপ্রেশনটা কতটুকু কমনলি আপনি পেয়ে থাকেন যদি বলেন? ভাইয়া আসলে এটা সব থেকে একটা বড় ব্যাপার কি, যে ধরেই নেয় যে বাচ্চা মানুষ, ওর আবার মন কি, মন বলতেই তো আসলে মানে একটা ধারণা যে মন বলতে হৃদয়, কিন্তু আসলে তো ভাইয়া ডিপ্রেশন বা মনটা হলো আসলে মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক পদার্থের যখন তারতম্য হয় সেখান থেকে হয়। তো বাচ্চাদের ডিপ্রেশনটা কিন্তু বড়দের থেকে একটু আলাদা, ওরা কিন্তু ওইভাবে এক্সপ্রেস করতে পারে না যে আমার মন খারাপ। দেখা যায় বাচ্চাদের ডিপ্রেশনটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে খুব জেদ করে, আচরণগত সমস্যা নিয়ে আসে। অনেক সময় কিন্তু আচরণগত সমস্যা আছে, আবার মার খায়, হ্যাঁ বকা খায়, আবার বকা খায়, মার খায়। আবার অনেক সময় দেখা যায় শারীরিক লক্ষণ নিয়েও কিন্তু আসে, যেমন পেট ব্যথা, মাথা ব্যথা, স্কুলে যাচ্ছে না, হ্যাঁ বাবা মা তো ওদিকে অস্থির, হয়তো দেখা গেল তাকে অনেক ফিজিশিয়ানও দেখিয়ে ফেলেছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা কিছুই ধরা পড়ছে না। তো এটা শুনলে আবার অবাক হয় যে ডিপ্রেশন, তাহলে আবার পেট ব্যথা মাথা ব্যথা কেন বলছে? কিন্তু আসলে কিন্তু বাচ্চারা চেষ্টা করতেছে, স্কুলে যাবে না জন্য পেট ব্যথা বলে, হ্যাঁ ও ফাঁকিবাজ, ডাক্তার টেস্ট করে কিছুই পাচ্ছে না, আবার বলছে পেট ব্যথা মাথা ব্যথা, স্কুলে গেলে তার মাথা ব্যথা হয়, প্রায় সময় রাগারাগি করে, খিটখিটে হয়। নিশ্চয়ই এই যে পড়ায় ফাঁকি দেওয়ার ইচ্ছা, স্কুলে যাবে না, ফাঁকি দেওয়ার নতুন নতুন ফোন দিয়ে বের করতেছে। আসলে ব্যাপারটা কিন্তু অন্য বিষয় হতে পারে। বাচ্চাদের যে আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের উপর যে সার্ভে হয়েছে, সেখানে আমাদের দেখা যায় 12.6 থেকে 12.4 থেকে 12.8% বাচ্চাদের মধ্যে মানসিক রোগ থাকতে পারে শিশু কিশোরদের মধ্যে, এবং এর মধ্যে ডিপ্রেশন কিন্তু কমনলি আমাদের কাছে আসে। ডিপ্রেশন আসলে কেন হতে পারে? ডিপ্রেশন এক হচ্ছে যদি বংশগতভাবে কারো ডিপ্রেশন থাকে, বাবা মায়ের দিকে কারো ডিপ্রেশন ছিল, সেক্ষেত্রে পরবর্তী জেনারেশনে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও পারিবারিক যদি কোনো তার যে পরিবেশটা, এনভায়রনমেন্টটা, যদি আমরা যেটা ফ্যামিলিয়াল ডিসকর্ড বলি, পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ডিপ্রেশন, বাবা মার মধ্যে দ্বন্দ্ব, সেক্ষেত্রে ডিপ্রেশন হতে পারে। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা খুব কমনলি প্রবলেম থেকে ডিপ্রেশন হয়, সেটা হচ্ছে সাধারণত বড় বাচ্চাদের ক্ষেত্রে পরবর্তী মানে বাচ্চার ভাই বোনের জন্ম, যেটা হচ্ছে যে মায়ের থেকে একটা সেপারেশন অ্যাংজাইটি ডেভেলপ করে, এবং এখান থেকেও কিন্তু বাচ্চাদের ডিপ্রেশন আসে। বা কমনলি যেটা হয় যে আরেকটা বাচ্চা আসার পর স্বাভাবিকভাবে বড় বাচ্চাটার উপরে মনোযোগ কমে যায়, ছোট বাচ্চাটাকে সবাই গুরুত্ব দিচ্ছে, এক্ষেত্রে ও হয়তো প্রকাশ করতে পারছে না, কিন্তু ও কিন্তু ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগে। এবং অন্য রোগের সাথেও, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ওসিডি আছে, হয়তো প্রাইমারি একটা ডিসঅর্ডার, সেখান থেকে বিষণ্ণতা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে, মানে শিশু যদি আমি বলি, তাহলে তো 18 বছর আগ পর্যন্ত সবাই শিশু কিশোর, সেক্ষেত্রে দেখা যায় যে শারীরিক মানসিক নির্যাতন, ফ্যামিলি মেম্বারদের তার প্রতি কটু কথা বা তাকে খুব ছোট করে কথা বলা, তাকে হীনমন্যতা তৈরি করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো হতে পারে। শারীরিক নির্যাতন, বাবা মা বা আশেপাশে মানুষ যদি শারীরিকভাবে মানসিকভাবে যদি নির্যাতনের শিকার হয়, সেখান থেকে ডিপ্রেশন হতে পারে। স্কুলে বুলিং খুবই হতে পারে, বিশেষ করে বুলি শুধু তার মানে আশেপাশের ফ্রেন্ডরা শুধু করে না, অবশ্য টিচাররাও করে, অনেক ছোট করে কথা বলে, অনেক তাকে মানে আঘাত দিয়ে কথা বলে, হ্যাঁ এটা থেকেও হতে পারে। আবার রেজাল্ট যখন খারাপ হয় বা বাসায় এসে তো তার ওটা একটা প্রভাব পড়ে, সেখান থেকে হতে পারে। একটু যদি বড় হয়, 12-14 বছর বয়সে, তখন বয়সন্ধিকালের যে বিষয়গুলো, সেই সময় তো অনেক শারীরিক মানসিক চেঞ্জ হয়, সেখানে অনেক কিছু তার ফেস করতে হয়। এবং এই যে অন্যভাবে যে একটা নির্যাতন, হ্যাঁ, যে সেক্সুয়াল যে অ্যাবিউজ বা ওইটা, এইখান থেকে কিন্তু ডিপ্রেশন অনেক বেশি হতে পারে। এখন এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে সবার খুব ইজিলি কানেক্টেড থাকার সুযোগ আছে, সেখানে একদম সম্পর্কে জড়িয়ে যে গেল 12-14 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে সম্পর্কে, সেখান থেকে অনেক বেশি ট্রমাটাইজড হতে পারে, অনেক বেশি খারাপ মানে অভিজ্ঞতার শিকার হচ্ছে, কিন্তু ডিপ্রেশন হতে পারে। তার মানে এই যে অ্যাডোলেসেন্ট বা যে টিনেজ বা যে অ্যাডোলেসেন্ট যে সময়টা, এইটা কিন্তু ডিপ্রেশনের মাত্রা কিন্তু অনেক বেশি এবং দিন দিন বেড়েই চলেছে। কেন মনে হয় যে বাড়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে বুলিং এবং সাইবার বুলিং, যেটা এখন তো নেটের সময় দেখা যাচ্ছে সাইবার বুলিং অনেক বেশি হচ্ছে। এবং স্কুলে কিন্তু বাচ্চারা যে বুলি করে, এক্ষেত্রে বাচ্চারাই বুঝতে পারে না যে সে বুলি করছে, এবং বুলি এতটা সিভিয়ার পর্যায়ে আমরা এরকম পেশেন্টও পেয়েছি যে স্কুলে একটা গ্রুপ তাকে এই পর্যায়ে হয়তো বাচ্চাকে বুলি করেছে যে তাকে বিষণ্ণতা এবং বিষণ্ণতার কনসিকুয়েন্স হিসাবে তার ওগুলো শারীরিক লক্ষণ হিসেবে প্রকাশ পেয়ে, যেটা কনভার্সন ডিসঅর্ডার
বলে তার হাসপাতালে ভর্তি লেগেছে। এই জন্য যদি বাচ্চা বাসায় এসে বাবা মাকে কমপ্লেন করে বা বলে বাচ্চা যে আমাকে তো হচ্ছে বন্ধুরা এই ধরনের কথাবার্তা বলে, সেটা জামা কাপড় নিয়ে হতে পারে, টিফিন নিয়ে হতে পারে। ছোট বাচ্চারা আজকাল টিফিন নিয়েও বুলি করে, হ্যাঁ, যে তুমি এটা টিফিন এনেছো না, আরে এটা তো এরকম না। হ্যাঁ, আমার বাচ্চার ক্ষেত্রে যেমন ভাই আমি শর্টকাটে একটা জিনিস করি যে তাকে ব্রেড দিয়ে আমি বলি যে এটা তোমাকে বার্গার বানিয়ে দিয়েছি। তো ও যেমন একদিন এসে বলছে যে মা এটা নিয়ে তো সবাই খুব হাসাহাসি করে, আমি এটা টিফিন নিব না। আমার বন্ধুরা বলছে ব্রেড দিয়ে এটা কি বার্গার হয় নাকি? তো আজকাল কিন্তু এভাবে দেখা যায় ছোট বাচ্চারাও বুলি করছে। তো এটাকে অ্যাড্রেস করতে হবে। এবং সাইবার বুলিং তো খুবই কমন একটা ইস্যু অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, যেহেতু এখন সবাই সোশ্যাল মিডিয়াতে ইউজ করে, ইনস্টাতে, ফেসবুকে ছবি দিচ্ছে, সেখানে হয়তো এমন একটা কমেন্টস দিল, অনেক বিষয় আছে, অনেক ও ভুলতেই পারছে না। শিশু কিশোরদের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে তাহলে শিশু কিশোরদের ক্ষেত্রে কিন্তু প্রথম বিষয়টা ডিপ্রেশনের ক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ওষুধের পরিমাণটা কম দিই যদি প্রয়োজন হয়, মডারেট 6 বছর থেকে আমরা দিতে পারি। তীব্র মাত্রার ডিপ্রেশন যদি হয় তাহলে আমরা ওষুধ দিই, সেটা তো 6 বছর 8 বছরের পরে আমরা এর আগে আমরা ইউজুয়ালি দিই না। যদি প্রয়োজন হয়, অল্প মাত্রার যদি ডিপ্রেশন হয়, মৃদু মাত্রার ডিপ্রেশন, সেক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোলজিক্যাল সাপোর্ট যথেষ্ট। কিন্তু জরুরি হচ্ছে তার ডিপ্রেশনটা আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা। ওনাকে যে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে সেটা বাবা বুঝতে পারা বা স্কুল টিচারদের বুঝতে পারা, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিলে অনেকটা ইম্প্রুভ করা সম্ভব। যদি খুব সিভিয়ার ডিপ্রেশন হয় তাহলে ওষুধ এবং কাউন্সিলিং পাশাপাশি দিলে সে আউটকামটা অনেক বেটার হয়। কিন্তু মৃদুমাত্রার ডিপ্রেশনের ক্ষেত্রে শুধু কাউন্সিলিং বা তার প্রবলেমটা সলভ করা বা তাকে সাপোর্ট দেওয়া, তার কথা করে শোনা বা তার কষ্টগুলো তার মতো করে চেষ্টা মানে বোঝা। মনে করে যে বাবা মা অনেক সময় কী করি, মানে আমরা শুনি কম বলি বেশি। আমরা 4টা কথা শুনবো, 10টা কথা উপদেশ দেব, এটা না। শুনতে বাচ্চাদের উল্টা, শুনতে হবে বেশি, বলতে হবে কম। তাদের কথাগুলো বলতে দিন, তাদেরকে কথাগুলো সমস্যাগুলো বলতে দিন, তারপরে আপনি তার কষ্টগুলো তার মতো করে বোঝার চেষ্টা করুন, সেভাবে পরামর্শ দিন, তাহলে এটা অনেক ওষুধের মতো কাজ করবে। জি ভাইয়া। আর এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আসলে বাচ্চার সাথে বন্ধুত্বের জায়গাটা নষ্ট করা যাবে না বাবা মাদের, তাহলে ওরা শেয়ার করবে না। এই যে কথাটা আপনি বললেন যে আমরা বলি বেশি, শুনি কম, বাচ্চাকে বলতে দিতে হবে এবং বাচ্চার সাথে গ্যাপ রাখা যাবে না। আর অবশ্যই তারপরেও যদি এই ধরনের সমস্যা সম্মুখীন হয়, আরেকটা জিনিস হয় যেটা বাচ্চারা স্কুলে অনেক সময় অ্যাবিউজ হয়। হ্যাঁ, এটা স্কুলে হতে পারে, কোচিংয়ে হতে পারে, বা বাসায় বাচ্চারা অ্যাবিউজটা কিন্তু আসলে অনেক বেড়ে গিয়েছে, বাসাতেই বেশি হয়। গবেষণা দেখা যায় যে আসলে যত রকম অ্যাবিউজের শিকার হয় বা যৌন হয়রানির বা নিপীড়নের শিকার হয়, তার 75% তার বেশি কিন্তু ফ্যামিলি মেম্বারদের দ্বারা। আমরা কিন্তু মনে করি যে আসলে বাচ্চা মনে হয় বাড়িতে নিরাপদ না, গবেষণা উল্টা বলে। আমরা চেম্বারে সেটা উল্টা দেখি। সমস্ত কিছু নিকট কোনো আত্মীয় স্বজন, তাদেরকে সবাই ফ্যামিলি সবাই চেনে জানে, তাদের দ্বারা কিন্তু বেশি অ্যাবিউজের শিকার হয়। এবং এই অ্যাবিউজটা কিন্তু বাচ্চারা বলতে পারে না, এটাও কিন্তু ডিপ্রেশনই আমাদের কাছে আসে। পরে দেখা যায় আমরা এক্সপ্লোর করতে করতে কাউন্সিলিং এর আচরণগত সমস্যা শুরু হয় বা খুব বেশি ডাউন হয়ে যায়, নিজেকে গুটিয়ে ফেলে শুরু হয়, তখন আস্তে আস্তে সেটা এক্সপ্লোর করে সেটা বোঝা যায়। তখন আমরা এটা থ্যাংক ইউ অনেক সুন্দর করে বললেন। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে আসলে অটিজম, হ্যাঁ, বা যে অটিজম শব্দটার সাথে আমরা খুব পরিচিত। তো অটিজম যদি আপনি যদি বলেন দর্শকের উদ্দেশ্যে, সাধারণ বাবা মা কোন সময় থেকে খেয়াল করতে পারবে তার সন্তান অটিজম হয়তো হয়েছে বা হতে পারে, এবং কখন একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে যাবে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য, এবং কি যে ডেভেলপমেন্টাল সময়, যে কোন সময় বসা খাওয়া, সংক্ষেপে যদি বলেন কোন সময় বসা শিখবে, খাওয়া শিখবে, কথা বলা শিখবে, না হলে কখন নিয়ে যাবে, এবং অটিজমের মেইন ফিচারগুলো কি, ডায়াগনস্টিকের প্রধান 4-5টা লাইনে যদি আমি দর্শক উদ্দেশ্যে বলতে নিই। আচ্ছা, দর্শকদের জন্য প্রথমেই যেটা বলবো, 3 মাসে বাচ্চা না হাসে, 5 মাসে বাচ্চার ঘাড় শক্ত হয়নি, এবং 1 বছরেও বাচ্চা সাপোর্ট ছাড়া বাচ্চা দাঁড়াতে পারে না। এছাড়াও আমরা বলে থাকি যে 1 বছরে বাচ্চা মিনিমাম একটা মিনিংফুল ওয়ার্ড বলবে। মিনিংফুল ওয়ার্ড বলতে আমরা বোঝাই যে বাচ্চা বাবাকেই বাবা ডাকবে, মাকেই মা ডাকবে, বা সে পানি খেতে চাচ্ছে সে বলবে মাম্মাম,
মাম খেতে চাচ্ছে। তো এই যে মিনিংফুল 6-7 মাসেও কিন্তু বাচ্চা বলে বাবা বাবা, মামা মামা, দাদা দাদা, কিন্তু মিনিংফুল ওয়ার্ড 12 মাসেও যদি একটা মিনিংফুল ওয়ার্ড না বলে, তখন কিন্তু বাবা মাকে সতর্ক থাকতে হবে। এবং এখন কিন্তু খুব আর্লি বাবা মারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে হোক, যেটা বাবা মারা খুবই সচেতন আজকাল এসব তারা। তবে এটাও ঠিক, অনেক ক্ষেত্রে আমাদের ডিনায়াল কাজ করে, সেক্ষেত্রে ডিনায়াল না কাজ করে আমাদেরকে সঠিক পদ্ধতিতে আগাতে হবে। এবং মেইন হচ্ছে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটার মেইন সমস্যা হচ্ছে সোশ্যালাইজেশনে। মানে কি ব্যাপারটা এরকম যে বাচ্চা সাধারণত আমরা জানি 9 মাস বয়সে আপনি যদি একটা বাচ্চাকে টাটা দেন, সে টাটা দিবে, বাচ্চার একটা সোশ্যাল স্মাইল আসবে, আমি হাসলে বাচ্চা আমার এগেন্সে হাসবে। তারপর আমি যদি হাত দিয়ে তাকে বলি চলো আমরা এটা খেলি, হ্যাঁ, সে আমার সাথে একটা খেলনা দিবে, খেলবে। তারপর হচ্ছে 9 মাস 1 বছরে 9 মাস থেকেই সাধারণত বাচ্চারা পারে যে পিকেবু খেলা, টুকি খেলা, পিকেবু খেলা, এগুলো করছে না, আপনি নোটিস করলেন। বা আপনার বাচ্চার হাসিটা খুব লিমিটেড, বাচ্চা চোখের দিকে তাকায় না, বাচ্চা একটা জিনিস আপনাকে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে বলে না আমার ওইটা লাগবে, ওইটা দাও, বাচ্চা বলতে পারছে না, কিন্তু বাচ্চা আপনাকে টেনে নিয়ে এভাবে করে আপনাকে পয়েন্ট করতে পারছে না। তো এছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট যে একটু বাচ্চা যখন ক্রল করে, দেখা যায় যে ও একটা প্লাগ বা কিছু ধরতে গেলে আমরা পিছন থেকে বাবা মারা চিৎকার করে এই ধরো না ধরো না ধরো না। বাচ্চার ব্রেনের বৃদ্ধি যদি সঠিক থাকে, ও কি করবে তখন এভাবে করে তাকাবে, ওই যে আমরা না করছি, এটা বাচ্চা যখন ক্রল করা শিখো তখন থেকে এটা বুঝতে পারে। কিন্তু যদি আপনার বাচ্চাটা না করে, এই যে আপনি বললেন সে অ্যাটেনশন নিষেধ করলাম, বাধা দিলাম, সে শুনলো না, আপনাকে গুরুত্ব দিয়ে ওর অন্য আচরণগুলোকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই সবার ক্ষেত্রে একটা বয়সই আসবে ব্যাপারটা তা না, আমি বলছি একটু ডিলে হতে পারে, কিন্তু অটিজম সেটাও না, সতর্ক থাকতে হবে। কিন্তু যদি দেখা যায় যে 2 বছর হয়ে যাওয়ার পরেও, সাধারণত 2 বছর আমরা বলি যে 20টা ওয়ার্ড বাচ্চা বলবে, এবং 2 বছরের পরে বাচ্চা 2টা শব্দ একসাথে করে আমাকে দাও, আমি খাবো, আমি যাবো, মাম খাবো, হ্যাঁ বাচ্চা বলে, কিন্তু বাচ্চা বলছে না। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং অটিজম বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে বাচ্চা, আমরা অটিজমটা ডায়াগনোসিস করি 3 বছর হলে আমরা ডায়াগনোসিস করতে পারি। মেইন ফিচারগুলো হলো বাচ্চা চোখের দিকে তাকিয়ে কথা বলে না, বাচ্চা সমবয়সী বাচ্চাদের সাথে খেলে না, একটা খেলনা আদান প্রদান করতে পারে না, অনেক ক্ষেত্রে বাচ্চা কথা বলা দেরি থাকতে পারে। মেইন হচ্ছে সোশ্যালাইজেশনে বাচ্চা সমস্যা থাকে। একটা বাচ্চা আপনি দেখবেন ভাইয়া, যখন বাচ্চাটা বসতে শিখে, তখনই যদি আপনি ওকে বসিয়ে একটা আসর জমান, দেখবেন বাচ্চা কিন্তু এন্টারটেইন করে, ও কিন্তু মজা পায়। আমরা বলি না ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, হাততালি দিচ্ছি। 9 মাসে একটা বাচ্চা যখন ক্রল করে, আমরা বিভিন্ন করি, তখনই কিন্তু এইটাই কিন্তু তার সোশ্যালাইজেশন। এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সে আশেপাশে মানুষের মিশতে পারছে, বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু অটিজমে যেটা হয়, বাচ্চা একই মনে, নিজের মনে খেলে, গাড়িগুলোকে সিরিয়াল করে খেলে নিজের জগতে। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট ইমাজিনারি প্লে বলি আমরা। ইমাজিনারি প্লেটা ভাই কিরকম, যে একটা কল্পনা করে একটা জিনিস খেলা, বাচ্চা খেলতে পারে। যেমন ওর সামনে হয়তো একটা মোবাইল ফোন আছে, ও মোবাইল ফোনটাকে নিয়ে এরকম গাড়ি বানিয়ে খেলছে। একটা স্বাভাবিক বাচ্চা যদি হয় খেলতে পারে। কিন্তু আমার যদি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা হয়, আমার বাচ্চাটা, ও কিন্তু ইমাজিনারি প্লেটা পারে না। ওর খেলাগুলো সাধারণত আমরা রেস্ট্রিকটিভ রিপিটেটিভ বিহেভিয়ার বলি। সবকিছু রিপিটেটিভ বিহেভিয়ার হচ্ছে যেটা করে একটা কাজই সে বারবার করতে থাকে। এবং দেখা যায় যে ওদের কিছু সেন্সরিও কিছু সমস্যা থাকে। যেমন দেখা যায় ও একটা কাজ বারবার করতে কি এরকম যে হয়তো অনেক সময় হেড ব্যাঙ্গিং থাকতে পারে, হেডকে শুধু করছে বা ক্ল্যাপ দিচ্ছে, শুধু ক্ল্যাপ দিচ্ছে। তারপর বাচ্চাদের যে এই ফ্ল্যাপিং মুভমেন্টটা বলি, এইভাবেই করছে রিপিটেটিভ। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাচ্চার এই আচরণগুলোকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই। দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলে যে আমরা চেম্বারে প্রায় দেখে থাকি, বাবা মা মনে করেন আমার সন্তান কথা বলতেছে না, সব ঠিক আছে, তো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। হয়তো টিভি বেশি দেখে, মোবাইল বেশি দেখে, আমার বাসায় কেউ থাকি না, এই জন্য তার মনে কথাটা বলতে পারে না। যখন আমরা বলি তার অন্য অন্য ফিচারগুলো দেখার পরে তার অটিজম আছে, অনেকেই ডিনায়ালে চলে যায়, মানতেই চায় না। কি বলেন, তো সব ঠিক আছে, শুধু কথা বলতে পারে না, 4 বছর হয়ে গেছে কথা বলতে পারে না, এ তো এই কারণে হয় না। কিন্তু ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, তার ডিভাইস যদি খুব স্ক্রিন অ্যাডিকশন বেশি থাকে, খুব বেশি পরিমাণ মোবাইলে আসক্ত থাকে, সামাজিকভাবে অনেকটাই সেই
কম মানে শিখতে পারে এবং কথাটা একটু ডিলে হতে পারে, তার মানে যে অটিজমের যে অন্যান্য ফিচারগুলো কিছু থাকবে, অন্য ফিচারগুলো থাকবে, পাশাপাশি কথাটা সবসময় ডিভাইসের দিকে যারা আমরা, অবশ্যই ডিভাইস খুবই খারাপ বাচ্চার জন্য, এটা অবশ্যই আমরা মানে এটা ডিসকারেজ করবো, এটা চেষ্টা করবো বাদ দেওয়ার, কিন্তু জন্য কথা 4 বছর হয়ে যাচ্ছে কথা বলতে পারে না, এটা যদি আমরা মনে না করি ডিভাইস দেখছে যেন কথা বলতে পারে না, এই বিষয়ে অবশ্যই সতর্ক দেখতে হবে। আরেকটা বিষয় দেখা যায় যে বাবা মা মনে করেন আমাদের বিশেষ কারণে বা সামাজিকভাবে আমাদের একটা প্রচলিত আছে অটিজম একটা পাপের ফল। হ্যাঁ, বিশেষ কারণে অটিজম হয়, বাবা মার বিশেষ দোষের কারণে অটিজম হয়, অমুকের কারণে অটিজম হয়, এই করার জন্য অটিজম হয়, এই ব্যাপারে আপনি কেমন ফেস করেন? খুবই দুঃখজনক, এটা একেবারেই সত্যি যে আমাদের দেশে এটা একটা প্রচলিত একটা ধারণা যে অনেকেই ভাবে যে আরে ঢাকা শহরে যেটা হয় যখন ওয়ার্কিং প্যারেন্টসদের ক্ষেত্রে হয় তখন বাবা মারা দোষী করে যে মাটা তো বাইরে কাজ করে, সারাদিন মোবাইল দিয়ে রেখেছে, তোমার কারণেই তো হয়েছে, তুমি তো বাচ্চাকে সময় দাও না, এই জন্যই তো বাচ্চাটার এই অবস্থা। আর একটু যদি আমরা রিমোট এরিয়াতে পাই তখন সেক্ষেত্রে যে পাপ, যেটা যে পাপের শাস্তি, আরে ওর তো এটা একটা পাপের শাস্তি, অনেক পাপ করছে এই জন্য এরকম একটা বাচ্চা হয়েছে, কিন্তু এটা একেবারেই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যায় নেই, এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা এবং আমাদেরকে এখান থেকে বের হয়ে এসে আমাদেরকে এটাকে মানতে হবে যে এটা শিশুর একটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা এবং এর বিজ্ঞান ভিত্তিক কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে। হ্যাঁ, অটিজম চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বাচ্চা একেবারে যে সুস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম না, তবে আর্লি ইন্টারভেনশন যদি আর্লি আমরা অ্যাড্রেস করতে পারি 10 থেকে 20% বাচ্চা স্বাভাবিক স্কুলে যেতে পারে এবং 10 থেকে 20% বাচ্চার স্পেশাল স্কুল লাগে। এবং অটিজম মানে আরেকটা ভাইয়া খুব প্রচলিত ধারণা আছে বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু না, অটিজমের আমরা যেটাকে বলে হাই ফাংশনিং অটিজম, আইকিউ সাধারণ মানুষের থেকেও বেশি থাকতে পারে, ওদের কিন্তু স্পেশাল একটা ব্যাপারে ওরা অনেক দক্ষ হয়। এই জন্য কিন্তু খুবই জরুরি যত আর্লি ইন্টারভেনশন হবে তার স্ট্রেংথ নিয়ে কাজ করা যাবে, তাকে প্রপার থেরাপিগুলো দেওয়া যাবে, তার সাথে অন্য কোনো ডিসঅর্ডার থাকলে সেটাকে ট্রিটমেন্ট করা যাবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো আউটকাম পাবেন। জি, খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় বলেন যে বুদ্ধি ঘাটতিজনিত সমস্যা বা আইডি বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা এমআর মেন্টাল রিটার্ডেশন, এর সাথে অটিজমের পার্থক্য আছে কি কোনো? জি ভাইয়া, আচ্ছা, যেটাকে আমরা মেন্টাল রিটার্ডেশন বলি বা আগে টার্মটা ইউজ করা হতো, এখন আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলি। তো যাদের বুদ্ধির ঘাটতি থাকে বা বুদ্ধি প্রতিবন্ধী যদি বলা হয় সেক্ষেত্রে যেটা হয় যে এটাকে আসলে 3টা ভাগে ভাগ করা হয়, মৃদু, মাঝারি, তীব্র। যারা মৃদু তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আর্লি খুব একটা অ্যাড্রেস হয় না, স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু ফলাফলটা ভালো হচ্ছে না, তখন বাবা মারা ওই জিনিসটা অ্যাড্রেস করেন এবং তখন তারা জিনিসটাকে গুরুত্ব দেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো মাইল্ড আইডি ওভাবে আসলে অ্যাড্রেস হয়ও না, বুঝতেও পারে না। হ্যাঁ, তো ওদের একটু যেটা হয় যে পড়াশোনার পারফরমেন্সটা খারাপ হয়, আদার সে কাজকর্মগুলো করতে পারে। দেখা যায় যে যখন পড়াশোনার চাপটা কম থাকে সে মানিয়ে নিতে পারে, হ্যাঁ মানিয়ে নিতে পারে, উপরের ক্লাসে উঠতে থাকে, পড়াশোনার চাপ বাড়তে থাকে, তখন সেটা তার জন্য কঠিন হয়ে যায় এবং তখন বুঝতেও চায় না আমরা, তার আসলে সে পারতেছে না, তার ব্রেন ধরতেছে না, সে ব্রেনের যে ক্যাপাসিটি সে অনুযায়ী হচ্ছে না, তখন কিন্তু তার ভিতরে খুব বেশি মানে হতাশা কাজ করে এবং আমরাও সে বিষয়টা যে অ্যাড্রেস করতে পারি না। ওই যে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম, মাইল্ড আইডিদের সাথেও কিন্তু ডিপ্রেশনের একটা কারণে সম্পর্ক আছে। এবং অটিজমে যেটা হয় যে অটিজমে তো বাচ্চার আই কন্ট্যাক্ট থাকে না, আমরা যে অন্য লক্ষণগুলো বললাম যে বাচ্চার চোখের দিকে তাকে কথা না বলা, বাচ্চা আঙ্গুল দিয়ে না দেখানো, তারপর হচ্ছে একই কাজ বারবার করা, একটা অস্বাভাবিক কোনো একটা আচরণ করা, এটা আবার সাধারণত আইডির ক্ষেত্রে থাকে না। তবে যদি আইডির সাথে অটিজম থাকে সেক্ষেত্রে থাকতে পারে। তো আর যদি সাধারণত আমাদের কাছে আসে মাঝারি বা তীব্র আকারের যে আইডির যে কেসগুলো, এগুলো আমাদের কাছে বেশি আসে। তো তাদের কি হয় ভাইয়া, আচরণগত সমস্যা নিয়ে আসে। অনেক ক্ষেত্রে হয়তো বাবা মা বুঝতেই পারছে না যে তার বুদ্ধির ঘাটতির জন্য তারই আচরণগত সমস্যা, এবং এটাকে কিন্তু আবার অনেক সময় ওডিডি থেকে আমাদেরকে আলাদা করতে হয়। কারণ একটা বাচ্চার যখন বুদ্ধির ঘাটতি থাকে সে তার কাজের পরিণতিটা সম্পর্কে বোঝে না, না বুঝে সে একটা ভুল আচরণ করে ফেলে। তো সেই ক্ষেত্রে মাঝারি বা তীব্র বুদ্ধি প্রতিবন্ধী যদি
হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। এবং আমরা তো জানি যে এটার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি রয়েছে নির্ণয় করে, আইকিউ টেস্ট আমরা যেটাকে বলি, আইকিউ টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। থ্যাংক ইউ। আসলে বিষয়টা হচ্ছে অনেকে বাবা মা এসে বলেন যে এই যে বুদ্ধি ঘাটতি, এর বুদ্ধি বাড়ানোর কোনো উপায় আছে কিনা। হ্যাঁ, তো আসলে এক্ষেত্রে আমরা বলে থাকি এটা প্রতিরোধে হচ্ছে আসল চিকিৎসা ব্যবস্থা। এই মা যখন মানে কনসিভ করে সেই সময় বা তার আগের সময় থেকে এবং ডেলিভারির সময় বা তার পরবর্তী সময়গুলো বাচ্চার মানে প্রথম দিকের জীবনটা, এই সময়টা তো মানে তার আইডি যেন না হয় সেজন্য অনেক কিছু করার আছে। হয়ে যাওয়ার পরে আমাদের করার বিষয়টা কম থাকে, আগে অনেক কিছু করার আছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা বলি যে বাচ্চার বুদ্ধি বাড়ানো সম্ভব নয় একটা নির্দিষ্ট বয়সের পরে, কিন্তু তার দক্ষতা বা স্কিলগুলো বাড়াতে পারে, তার যে নিজের জন্য নিজে চলতে পারে, নিজের বিষয়গুলো বুঝতে পারে, সামাজিকভাবে সেজন্য বেড়ে উঠতে পারে, সেগুলো আমরা ব্যবস্থা করে থাকি। এবারে আর একটু ইম্পর্টেন্ট কথা খুব অল্প করে বলি, সেটা হচ্ছে কিন্তু বাচ্চাদের বা বিশেষ করে শিশু এবং কিশোর বয়সীদের কিন্তু সিজোফ্রেনিয়া, বাইপোলার যে গুরুতর মানসিক রোগই কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি, তাই না? বাইপোলার ডিসঅর্ডার কিন্তু শিশুদের হতে পারে, বিশেষ করে একটা বয়সের পরে হতে পারে। সিজোফ্রেনিয়াও কিন্তু 10-12 বছর পরে হতে পারে। তারপরে এখানেও কিন্তু বাবা মাকে একটু সতর্ক থাকতে হবে। সিজোফ্রেনিয়া বা বাইপোলার আপনি কেমন পেয়ে থাকেন চেম্বারে? বিশ্বব্যাপী যদিও বুদ্ধি প্রতিবন্ধিতার একমাত্র কারণ হচ্ছে জেনেটিক কজ বা ডাউন সিনড্রোম, কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা গিয়েছে গবেষণায় আমাদের দেশের 1 নম্বর কজ হচ্ছে মায়ের গর্ভকালীন সময়ে বিভিন্ন পুষ্টি অভাব, মানে অপুষ্টিজনিত সমস্যা, এবং যদি মায়ের হরমোনাল হাইপোথাইরয়েডিজম বলে, মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েড হরমোনের অভাব থাকে, এবং বাচ্চা জন্মের সময় বার্থ অ্যাসফিক্সিয়া যেটাকে বলে, যদি প্রলংড লেবার হয়, এখনো আমাদের দেশে নর্মাল ডেলিভারি কিন্তু অনেক বেশি বাসাতে হচ্ছে, এবং একটু রিমোট এরিয়াতে কিন্তু এখনো বাসায় অহরহ ডেলিভারি হয়। সেই ক্ষেত্রে যদি মায়ের ডেলিভারিটা অনেক দেরি হয় বাচ্চার, এবং পরবর্তীকালে বাচ্চা জন্মের সাথে সাথে না কাঁদে, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেরি করে কান্না করেছে, বা ছোটবেলায় তার বাচ্চার ক্ষেত্রেও যেটা হয়, বাচ্চারও যদি ছোটবেলায় অপুষ্টিজনিত সমস্যা থাকে, বাচ্চার খিঁচুনি হয়, বা ছোটবেলায় বড় কোনো রোগ হয়, সেক্ষেত্রে এই বাচ্চাগুলোর বুদ্ধি প্রতিবন্ধী হয়। খুব সুন্দর কথা বলছেন যে আসলে বাচ্চা যদি দেরি করে কান্না করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এইটা চাইলে কিন্তু প্রতিরোধ করতে পারি। ম্যাক্সিমাম ডেলিভারিগুলো যদি হসপিটালে করতে পারি, তাহলে কিন্তু অনেক বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধতা থেকে বাঁচতে পারে, একমাত্র যদি আমরা এটা করি। অপুষ্টি তার হচ্ছে, এবং এই যে বাচ্চা বাসায় যেন ডেলিভারি না হয়, এটা যদি খেয়াল করতে পারি, অনেক কিন্তু আইডি আমাদের দেশে কমানো সম্ভব। আরেকটা 2টা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, আমার গুরুতর মানসিক রোগ। এটা কিন্তু শিশুদের না, একটু বড়দের হয়, হ্যাঁ, কিশোরদের হয়, বা একটু 10 বছর 8 বছর পরে যে বিষয়গুলো হয়, এটাও কিন্তু আমরা পেয়ে থাকি। যেটা আমরা বলি যে বাচ্চাদের ক্ষেত্রেও, শিশুদের ক্ষেত্রেও কিন্তু এরকম বিষয়গুলো হতে পারে, বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর 2টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিশোরদের ইদানিংকালে, সেটা হচ্ছে যে কিশোরদের পরে এই বয়সে বিষয় অ্যাডিকশন। হ্যাঁ, অ্যাডিকশন কিন্তু এখন ভয়াবহ। অ্যাডিকশন অনেকভাবে হতে পারে। একটা হতে পারে ক্যানাবিস, যে বিভিন্ন স্কুলগুলোতে বলে পট করে, এখন কি মানে ক্যানাবিসও বলে না তারা, বা বলে বা গাঁজাও বলে না, তারা পট শব্দটা ইউজ করে, পট করে। এই বিষয়গুলো খুবই ভয়াবহ আকার ধারণ করছে, এবং এতে করে তার মানে মানসিক, শারীরিক বা একাডেমিক সব কাজ চরমভাবে তার ব্যাঘাত ঘটছে। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন। এই যে স্ক্রিন অ্যাডিকশন, সারাদিন মোবাইলে, হ্যাঁ, 4-5 বাচ্চা একসাথে বসে আছে, কারোর দিকে কারোর কথা নাই, সবার চোখ নিচের দিকে, আড্ডা দিচ্ছে, কথা বলতে হচ্ছে, কিন্তু চোখে সব স্ক্রিনে। এই যে অ্যাডিকশন, এই কারণে একটা শিশু বা কিশোরের স্ক্রিন অ্যাডিকশন বা ইন্টারনেট অ্যাডিকশন দিয়ে কি সমস্যা হতে পারে? আচ্ছা, ইন্টারনেট অ্যাডিকশন তো খুবই কমন। বাচ্চারা আজকাল বিভিন্ন গেমের প্রতি তাদের অ্যাডিকশন থাকে। আমরা এমনও বাচ্চা পাই যে সে দিনে হয়তো 10-12 ঘন্টাও সে মোবাইল চালাচ্ছে, পাবজি বা বিভিন্ন অনলাইন যে গেম, এবং খেলাধুলার মাইনক্রাফট অ্যাডিক্টিভ। বাবা মারা বলে মোবাইল না দেখলে ভাত খায় না। হ্যাঁ, কোনো কিছু করতেছে, বাবা মায়ের দেখে মোবাইল দিয়ে রাখছে, অন্য কিছু হচ্ছে না, তারপর চোখ স্ক্রিনে, সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে তার স্ক্রিন দ্বারা। মানে ওটা না দিলে খায় না, ওটা না দিলে কথা শোনে না, ওটা না কান্না থামায় না, কিন্তু এতে করে তার যে একটা ক্ষতি হয়, অপূরণীয় ক্ষতি। এবং অ্যাডিকশন পর্যায়ে যখন চলে যায়, তখন কিন্তু তার এগুলো বিভিন্ন শারীরিক লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই মা কথা বলে চিৎকার করছে, ঘরে ভাঙচুর করছে, রেগে যাচ্ছে, এবং দেখা যায় যে এদের
ক্ষেত্রে এমনও পেশেন্ট আমরা পেয়েছি যে মোবাইল না দিলে খিচুনি মতন হয়, শারীরিকভাবে প্রকাশ পাচ্ছে, তাহলে অ্যাডিকশনটা কতটা ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আর সাবস্টেন্সের অ্যাডিকশন যেটা আজকাল ছোট ছোট বাচ্চারা স্কুলে, এখানে একটা সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে, এটা আমার অবজারভেশন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। যেমন রিসেন্ট একটা ওয়েব সিরিজ থেকে, খুব জনপ্রিয় একটা ওয়েব সিরিজ, আমি ওয়েব সিরিজের নামটা মেনশন করছি না, কিন্তু খুবই পপুলার একটা ওয়েব সিরিজ বাইরের দেশের, যেটা বাচ্চারা দেখে, ওখানে একটা ক্যারেক্টার থাকে ভাইয়া যে হচ্ছে নিজে তার সাবস্টেন্স নেওয়ার অভ্যাস থাকে, এবং যেহেতু এটা মোটামুটি বাচ্চারাদের মধ্যেও এই সিরিজটা খুব পপুলার, এটা আমি শুনলাম যে ক্লাস 2 এর বাচ্চারাও এখন ওই ক্যারেক্টারটাকে ফলো করছে, যেহেতু ক্যারেক্টারটা অনেক পপুলার। বাচ্চারা একটা জিনিসকে নিয়ে মিথ্যামিথ্যে ওই সাবস্টেন্সটার মতো বানিয়ে ওরা অভিনয় করছে, এবং দেখা যায় যে বাচ্চারা অনেক ক্ষেত্রে কাগজকে হচ্ছে সিগারেটের মতো করে ওইটাকে তারা, এই জন্য ছোটবেলা থেকেই কিন্তু আসলে অ্যাডিকশনটার প্রতি আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। অ্যাওয়ারনেসটা ভাইয়া সাবস্টেন্সের ক্ষেত্রে খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা আচ্ছা, তার মানে বিষয়গুলো হচ্ছে যে আসলে ইন্টারনেট অ্যাডিকশন আমাদের বাচ্চাদের অন্য দিকেও ডাইভার্ট করে দিচ্ছে, স্ক্রিন অ্যাডিকশন থেকে অন্য অ্যাডিকশন থেকে যেতে পারে। তার মানে মোবাইলের বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে, বাচ্চারা কখন দেখছে, কতক্ষণ দেখতেছে, কি দেখতেছে, হ্যাঁ, এই বিষয় থেকে অন্য পর্ন অ্যাডিকশন হয়ে যেতে পারে, যেটা খুব কমনলি হয়। অনেক সময় ফ্রেন্ডরা বলে এইভাবে সার্চ করে দেখ তাহলে পাবি, অনেক সময় সে নিজের সাজেশনও করে, আবার অনেক সময় হয় যে অ্যাক্সিডেন্টাল, হঠাৎ করে একটা কোনো একটা পর্ন সাইটে ঢুকে গেছে, তারপর যে একটা ট্রমাটাইজড হয়, যেরকম তার মনের মধ্যে প্রভাব পড়ে, মানসিক হিসেবে ভেঙে পড়ে, এটা অসম্ভব খারাপ একটা অবস্থা, যেটা আমি প্রায় দেখে থাকি যে বাচ্চারা হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে গেছে, পুরাভাবে পরিবর্তন হয়ে গেছে নিজের বিষয়গুলো। দেখা যায় হিস্ট্রি নিয়ে শোনা যায় অ্যাডিকশন তো ছিল, পাশাপাশি এই বিষয়গুলো এসে হয় ভুলক্রমে হোক বা কারো পরামর্শ দেখার পরে সে মানসিক একদম ভেঙে পড়েছে। এই অ্যাডিকশনগুলো কেন এত ইম্পর্টেন্ট ভাইয়া? কারণ যাদের বেশি অ্যাডিকশন থাকবে তাদের তো আসলে মানসিক রোগগুলো পরবর্তীতে বেশি হবে। আরেকটা জিনিস আমরা বোধহয় প্রায়ই অ্যাড্রেস করি না, সেটা হচ্ছে বাচ্চার টয়লেট ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চার 18 মাস থেকেই তার টয়লেট ট্রেনিংটা শুরু করতে হবে। দেখা যায় বাচ্চা যদি 5 বছরের পরও বিছানা ভেজায়, তা এবং দিনেও বিছানা ভেজাতে পারে বা রাতেও বিছানা ভেজাতে পারে, তো এক্ষেত্রে হয় কি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে বকাঝকা করি, লজ্জা দেই, মানুষের সামনে এটা আবার বলি, ছোট করি, হাসাহাসি করি, আরে ও তো এখনো বিছানায় প্রস্রাব করে, ও আর কি বড় হইলো। তো এতে করা হয় কি বাচ্চাদের এই সমস্যাটা আরো বাড়ে। হ্যাঁ, আমরা হয়তো অনেকে জানিই না যে এটা আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেখানে ওষুধের রোলটা খুবই মিনিমাম, তবে এখানে বিহেভিয়ার যে টেকনিক বা সাইকোথেরাপির রোলটা বেশি। দুইটা অবস্থা আছে, দুইটা ডিসঅর্ডার আছে, যেটা অ্যানোরেসিস একটা, যেটা বিছানা ভেজানো, আর এক হচ্ছে অ্যান্ট্রোপ্রোসিস বলে সয়েলিং, মানে স্কুলে বাথরুম করে দেওয়া, টয়লেট করে দেয়, টয়লেটের কন্ট্রোলটা না হওয়া। তো এই ক্ষেত্রেও অবশ্যই অ্যাসেসমেন্টটা প্রয়োজন, কারণ অ্যানোরেসিস প্রাইমারিও হতে পারে, আবার অ্যানোরেসিস অনেক সময় অন্য কোনো একটা মানসিক রোগের কারণ হিসাবেও অ্যানোরেসিস হতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটার অ্যাসেসমেন্টটা খুবই প্রয়োজন, একটা সঠিক পদ্ধতিতে চিকিৎসাটা নেওয়ার জন্য। ভালো হওয়া সম্ভব। যদি না চিকিৎসা হয়, পরবর্তী দেখা যায় তার নিজের প্রতি যে একটা আত্মমর্যাদা কমে যায়, ডিপ্রেশন চলে আসে, অ্যাংজাইটি, অন্য সমস্যাগুলো তার হয়, মনে করে সে অন্যদের তুলনায় ওইরকম না, স্মার্ট না, স্বাভাবিক না, তার ভিতরে আর মানে আস্তে আস্তে কিন্তু অন্য বিষয়গুলো দেখা দিতে পারে। থ্যাংক ইউ ডক্টর তৌহিদা, এতক্ষণ সুন্দর করে কথা বলার জন্য। আমরা আজকে আলোচনা করলাম শিশু কিশোরদের প্রধান মানসিক এবং আচরণগত সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে। একজন বাবা মা কিভাবে তার সন্তানের সমস্যাগুলো দ্রুত আইডেন্টিফাই করতে পারবে বা বুঝতে পারবে, তার এই বিষয়ের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত, সেই বিষয়ে আসলে কথা বললাম। শিশু কিশোরদের মানসিক বা আচরণগত সমস্যা নিয়ে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে আসলে একদিনে সম্ভব নয়, লম্বা আলোচনা। চেষ্টা করছি আজকে অল্প করে প্রধানমন্ত্রী অসুখ নিয়ে কথা বলার ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ আমাকে এই শোতে আজকে ডাকার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আসলে শিশু কিশোরদের মানসিক রোগ এত বিস্তারিত, এটা একদিনে আলোচনা করা সম্ভব না, তবে আমরা চেষ্টা করেছি মেন যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।